শুভ সন্ধ্যা প্রিয় দর্শক মণ্ডলী। আপনাদের সঙ্গে আজ হাজির হয়েছি প্রথম আলোর সমকালীন অনুষ্ঠান নিয়ে নিয়মিত অনুষ্ঠান বার্তা কক্ষে। আমি রাহিত এজাজ। আজকে বার্তা কক্ষে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। হুমায়ুন ভাই, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু সীমান্তে পুশিন, সমাধানের পথ কি? তো আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যখন এই পুশিন ইস্যুটা দিল্লিতে অনুষ্ঠেয় বিজেপি বিএসএফ বৈঠকে অন্যতম প্রধান আলোচ্য হিসেবে আলোচনা এসছে। তো হুমায়ুন ভাই, আপনি রাষ্ট্রদূত হিসেবে সর্বশেষ যুক্তরাষ্ট্রে ছিলেন, এর আগে অস্ট্রেলিয়া, নেপাল এই দেশগুলোতে ছিলেন। কিন্তু আজকে আলোচনার সাথে খুবই প্রাসঙ্গিক হচ্ছে আপনি আপনার কর্মজীবনে একসময় কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছিলেন, ঢাকায় ডিজি সাউথ এশিয়া ছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে এই মুহূর্তে পুশিন নামক যে সমস্যাটা দুই প্রতিবেশী দেশ ফেস করছে, এটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। জি। আসলে পুশিনটা তো আমরা এখন খুব একটা নোংরা চেহারায় দেখছি। এই বিষয়টা কিন্তু ভারতে বিভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পারি। প্রথম আঙ্গিক যেটা আমি বলবো যে ভারতের রাজনীতিতে এই পুশিন অথবা এই যে অবৈধ বাংলাদেশি বা বিভিন্ন দেশের মানুষ, এদেরকে নিয়ে রাজনীতি অনেকদিন ধরেই হচ্ছে এবং এটা কখনো কখনো উপর দিকে ওঠে, কখনো আবার নিয়মান থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসবার অন্যতম উপাদান হিসেবে কিন্তু তারা এটাকে ব্যবহার করেছে। যে বাইরের লোকেরা ভারত শাসন করেছে, বাইরের লোকেরা এসে আমাদের জন্য জটিলতা তৈরি করছে, কাজেই তাদেরকে তাড়িয়ে দিতে হবে। এবং তার একটা খুব সাম্প্রতিক চেহারা আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়। তার আগের নির্বাচনেও আপনি যদি মনে রাখতে পারেন, তার আগের নির্বাচনেও কিন্তু অমিত শাহ, ভারতের তৎকালীন, এখনো উনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ছারপোকা বলে একটা শব্দ ব্যবহার করেছিলেন। কাজেই এই বাংলাদেশ পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে ভারতের, এই রাজ্যগুলোতে কিন্তু এই উপাদানটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা, আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং বিশেষ করে সাম্প্রতিককালে হিংসা মিশ্রিত তাদের বা ঘৃণা মিশ্রিত যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা তৈরি হয়, কাউকে টার্গেট করে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করা, এটা বেশ বেশ জোরালো হয়েছে আমি বলতে পারি। আমরা আসামে দেখেছি, এখন পশ্চিমবঙ্গে আমরা দেখছি। পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত যেহেতু তৃণমূল কংগ্রেস ছিল, তারা এই ন্যারেটিভটাতে তারা অংশ নিত না। কিন্তু এই গত নির্বাচন, মে মাসে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি সরকার আসবার আগে থেকেই কিন্তু তারা এটাকে ক্যাম্পেইন হিসেবে নিয়েছিল। তার মানে আপনি বলছেন যে অভ্যন্তরীণ রাজনীতির একটা যোগসূত্র আছে এবং অতীতে যেটা আমরা আসামে দেখেছি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা বলছেন, আমরা নির্বাচনের এবারের রাজ্য বিধানসভা নির্বাচনেতে দেখেছি, অতীতেও দেখেছি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি ঠেলে পাঠানোর কথা বলছিলেন। তার মানে এই যে ইন্টারনাল পলিটিক্যাল ডিনামিক্স এর সাথে পুশিনটার একটা যোগসূত্র আপনি খুঁজে পান। অ্যাবসলিউটলি। এবং সেটা আমি যদি আরো একটু আগে যাই, আসামে 84 সাল, 1984 সালে তখন বাঙাল খেদা আন্দোলন হিসাবে তৈরি হয়েছিল এবং সেই আন্দোলনের নেতাই কিন্তু পরবর্তীতে আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিল এবং তার একটা দলও তিনি তৈরি করেছেন। তো কাজেই এই মানে বিদেশি তাড়ানো, বিদেশিদের বিরুদ্ধে রাজনীতি করা, এটা ভারতে কিন্তু অনেকদিন ধরে আছে। সাম্প্রতিককালে যেহেতু বিজেপি ক্ষমতায় আসবার পরে এটার এক ধরনের, আমরা বলবো যে একটু উগ্র চেহারা আমরা দেখছি। এবং এটার সাথে কি আপনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকপঞ্জি, এগুলো সম্পর্ক দেখেন? অ্যাবসলিউটলি। নিশ্চয়ই এসআইআর যেটা পশ্চিমবঙ্গ স্থানীয় নির্বাচনে বড় প্রভাব ফেলেছে, এগুলো যোগসূত্র খুঁজে পান? অ্যাবসলিউটলি সবই। সেটা আপনি সিএ যদি বলেন, তার আগে বলা যায় ওদের যে আরেকটা এনআরসি যদি বলেন, ন্যাশনাল রেজিস্ট্রেশন, এটা আসামে তারা চালু করেছে এবং তাতে করে 2 মিলিয়ন লোক ডিলিস্টেড হয়ে এখনো কিন্তু আছে, অপেক্ষা করছে, এবং কিছু লোক কিন্তু জেলখানায় আছে, মানে ওরা ডিটেনশন সেন্টার বলে, এখন যেটা বলছে হোল্ডিং সেন্টার। এক্স্যাক্টলি। এখন এতদিন ধরে এটা আমরা আসামে দেখেছি, এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবার পরে তারা এই কথাগুলো বলছে এবং হোল্ডিং সেন্টার কথা বলছে, ডিটেনশন সেন্টার ওই একই জিনিস। তার মানে আমরা যদি পলিটিক্যাল ডিনামিক্সে দেখি, বিজেপির ওয়ান অফ দ্য মেজর বা কি এজেন্ডা এটা এই অবৈধ অনুপ্রবেশকারী বলি, সেটা বাংলাদেশ,
বলি মিয়ানমারের কথা বলা হচ্ছে, রোহিঙ্গাদের কথা বলছে, রোহিঙ্গারা তো হচ্ছে, এবং তাদেরও বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে কি তবে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পালাবদল ঘটলো, তৃণমূল সরে গিয়ে বিজেপি হওয়াতে কেউ কেউ হয়তো আশা করছিল তিস্তার পানি বন্টনের পথে বড় বাধা, সে জায়গাতে তিস্তা তো রয়েই গেল, নতুন একটা সংকট বড় করে বড় পরিসরে সামনে এলো পুশিন, বিষয়টা কি আমরা এভাবে দেখতে পারি? আমরা দেখার সুযোগ আছে কিনা? আপনি যেটা বলছেন আমি খুব বেশি দ্বিমত করব না, তার কারণ হচ্ছে যে অন্যান্য যেগুলো বিষয়গুলো দুই দেশের মধ্যে আছে সেগুলো তো আছেই, এটা একেবারে নতুন উপাদান হিসেবে এসছে এবং এটা দুই পর্যায়ে কিন্তু প্রতিক্রিয়াটা আমরা দেখছি এখন। একটা হচ্ছে যে ভারতের অভ্যন্তরে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মত দেখছি, যেমন ধরুন দিল্লি বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন, তিনি বলছেন যে আমরা বাংলাদেশকে 2200 লোকের মতো একটা লিস্ট তালিকা, 1862 ওকে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তো এটা আমরা দিয়েছি, বাংলাদেশ এটা দ্রুত যাচাই বাছাই করে আমাদেরকে জানা। এটাই হচ্ছে কিন্তু কূটনৈতিক পদ্ধতি, কাঠামো, যেটা আপনি দুদিন আগে আমাদের কাগজে একটা প্রতিক্রিয়া লিখেছেন। তো সেইটা, এটা হচ্ছে দিল্লির ভার্সন। জি, কলকাতার ভার্সন কিন্তু সেটা না। কলকাতা বলছে যে আমরা অত লোকজনকে এত সময় নিয়ে করতে পারবো না, তাদের ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও এবং যত দ্রুত পারা যায় ধাক্কায় পাঠিয়ে দাও। তো কাজেই তারা কিন্তু ডিপ্লোম্যাটিক ফরম্যাটের বাইরে গিয়ে এখন বাংলাদেশের লোককে ঠেলে পাঠাবার জন্য চেষ্টা করছে। তো কাজে এখানে আমরা দুইটা চেহারা পাচ্ছি, একটা কলকাতার চেহারা পাচ্ছি আর একটা পাচ্ছি দিল্লির চেহারা। তো কাজেই এখানে ভারতের অভ্যন্তর আরো একটা কিন্তু ফলাফল এখানে বা আর একটা প্রতিক্রিয়া দেখেছি। এই সরকার আসবার পরেই বা অধিকারী সরকার আসবার পরেই কিন্তু তারা কাঁটাতারের বেড়া যেসব এলাকায় ছিল না সেগুলো দেওয়ার জন্য জমি বরাদ্দ করেছে। ওখানে কিন্তু যারা ওই সীমান্ত এলাকা বাস করে তারা আবার ওখানে বিক্ষোভ করছে যে না, আমরা এটা চাই না। তার কারণটা হচ্ছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয় তার বাইরে কিন্তু বাংলাদেশ সীমান্তের আগে ওখানে জমি জমা থাকে অনেক ভারতীয়দের, যাদেরকে দিনের বেলা কয়েক ঘন্টার সময়ের জন্য কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হয়, তারা ওই দিকে যায়। অর্থাৎ তাদের নির্বিঘ্ন যে ব্যবসা বাণিজ্য বা তাদের কাজ করা, কৃষি কাজ করা, এই কাজগুলো করতে পারে না। যে কারণে এই পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই কিন্তু আরেকটা নতুন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, যারা সীমান্ত এলাকার মানুষ, যাদের জমি জমার উপর দিয়ে এই কাঁটাতারের বেড়া দেওয়া। কাজে অনেকগুলো চেহারা যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসবার পরে আমরা অনেকগুলো রকমের কাজ, তাদের এই যে আমি বলি যে বিদ্বেষী চেহারা যেটা তারা করছেন এবং বাংলাদেশি বলে লোকজনকে যেভাবে চিহ্নিত করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, তার পাশাপাশি কিন্তু ভারতীয় জনগোষ্ঠীর ভেতরেও কিন্তু এই ধরনের, এটা কিরা প্রতিক্রিয়া। আপনি একটা ইস্যু সামনে এনেছেন, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একরকম কথা বলছে বা একরকম স্ট্যান্ডের কথা বলছে, আবার রাজ্য সরকার ঠিক তার বিপরীত, অর্থাৎ কেন্দ্র সরকার প্রক্রিয়া ফলো করে জিনিসটা সুরাহা করতে চাইছে, অর্থাৎ কূটনৈতিক পথে গিয়ে, কিন্তু রাজ্য সরকার দেখা যাচ্ছে অনেকটা আগ্রাসী ভঙ্গিতে আছে। এখন মজার বিষয় হচ্ছে কেন্দ্র আর রাজ্য অতীতে দুই সরকার ছিল, বিজেপি আর তৃণমূল, কিন্তু এখন তো কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপি, এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে সমস্যাটা কোথায়? না, এখানে একটা লোকাল পলিটিক্স কাজ করছে। সামনে আপনার পঞ্চায়েত নির্বাচন আছে, তো আপনি যদি লক্ষ্য করে গত নির্বাচনের ফলাফল, বিজেপি এবং তৃণমূল কিন্তু ভোটের দিক থেকে তারা খুব বেশি তফাতের মধ্যে নাই, 4-5% তফাৎ। আসনের ব্যবধানটা অনেক বেশি, আসনের সংখ্যায় বেশি, কিন্তু ভোট প্রাপ্তির ক্ষেত্রে এটা 5%-এর মতো। এখন আমার ধারণা বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে যে চেষ্টাটা চালাচ্ছে, তারা যদি এই মোমেন্টামটা বজায় রাখতে পারে যে আমরা বিদেশিদের খেদাচ্ছি, এবং মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছে আমরা 5000 লোককে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি, এই উত্তেজনাটা যদি বজায় রাখতে পারেন তাহলে তার আগামী পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত পর্যায়ে তারা জিতবার একটা সম্ভাবনা তৈরি হবে। তো কাজেই নির্বাচনের রাজ্য পর্যায়ে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত পর্যায়ে নির্বাচন আছে, সেটা যদি তারা কনসলিডেট করতে পারেন তাহলে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তাদের পক্ষে একটা বড় ধরনের জয়লাভের সম্ভাবনা তারা দেখছেন। কাজেই এই 3 স্তরের রাজনৈতিক বিবেচনা মাথায় রেখেই তারা বিজেপি, আমার ধারণা বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপি, তারা এই কৌশলটা নিয়েছে যে এই খেলাটা এই বাংলাদেশিদের নাম করে এটা চালিয়ে যেতে হবে, এবং এটা তারা সফলতা হিসেবে দেখাবে যে দেখো আমরা ক্ষমতায় আসবার পরেই আমরা বাংলাদেশিদের পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে বের করে দিয়েছি। এবং এই সফলতা দেখাতে পারলে পঞ্চায়েত নির্বাচন তাদের একটা সম্ভাবনা তৈরি হবে। পঞ্চায়েত নির্বাচনের সম্ভাবনা তৈরি হলে রাজ্য সরকারের যেহেতু ইতিমধ্যেই তারা আছে, তারা আগামীতে বিধানসভা নির্বাচনও তারা, আমি সরি বলছি, লোকসভা নির্বাচনে তারা একটা ভালো ফলাফল করতে পারে। এই রাজনীতিটি আমার ধারণা চালু আছে এখন।
তার মানে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আমরা যে এভাবে প্রোগ্রামটা আলোচনাটা শুরু করেছিলাম যে নির্বাচন, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, আ বিধানসভা তো সব মিলে তাদের আ যে রাজনৈতিক আ যে মাত্রা অর্থাৎ অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া সেটার একটা অস্ত্র হিসেবে তারা পুশিনটাকে বেছে নিয়েছে যেটা আপনি শেষ করলেন। তো পুশিন, রাজ্য কেন্দ্রের সমীকরণ ইত্যাদি, ইত্যাদি ইস্যু আসলাম। এখন আমরা সোজাসুজি চলে আসি যে এই যে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সঙ্গে এক ধরনের আস্থার সংকট যে তৈরি হয়েছে এটা তো আমরা তো নিশ্চয়ই অবধারিতভাবে বলতে পারি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে যে টানাপোড়েন বা তিক্ততা ছিল এটা কারো অজানা নয়। সেখান থেকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছিল। আ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানা যায় আ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হলো সেখানে লোকসভার স্পিকার ওম বিড়লা এলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি হস্তান্তর করলেন। এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লি গেলেন। জয়শঙ্করের সাথে বায়লাটারাল মিটিং হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সাথে। এই যে ইতিবাচক একটা উত্তরণের কথা বলছিলেন, তো সেই ইতিবাচক প্রক্রিয়ার মধ্যেই যখন পুশিংটা হয়, এটা কি এমন বার্তা দেয় না যে 18 মাসের সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে উদ্যোগের ঘাটতি আছে? কিংবা বিশ্বাস বা আস্থায় কোনো একটা সংকট আছে ২ পক্ষের সংকটটা তরফে? তো তৈরি হয়েছে বলাই চলে, এবং সংকটটা আমি ২ স্তরে অন্তত দেখি। হুম, একটা হচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমান সরকারটা তো নতুন। হুম, হুম, তারাও ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছে। হুম, তাদের তাদেরও কিছু প্রায়োরিটি আছে, তাদেরও চিন্তা আছে। তারাও ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী, এরকম একটা চিন্তা বা প্রকাশ আমরা দেখেছি। ভারতের দিক থেকে সেটা দেখেছিলাম। এখন ভারত এই ধরনের ঘটনা প্রবাহ কিন্তু সরকারি পর্যায়েও এক ধরনের তিক্ততা তৈরি করে, এবং সেটা আপনি লক্ষ্য করবেন সী সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা তৈরি করছে। এখন বিজিবি এবং বিএসএফ এর সভা চলছে জি, দিল্লিতে। ৮ তারিখে শুরু হয়েছে, আজকে শেষ হওয়ার কথা। আগামীকাল শেষ সেখানেও হচ্ছে। জি, সেখানেও কিন্তু আপনার এটা নিয়ে টেনশন আছে, এবং ২ পক্ষই তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরছে। তো সরকারিভাবে, এবং আমার ধারণা এখানে যারা ঢাকায় যারা সিদ্ধান্ত হুম, নিচ্ছেন হুম, হুম। ভারত সম্পর্কে, তারাও যে এর বাইরে সেটা মনে করার কারণ নাই। তারাও নিশ্চিতভাবে এটা, কারণ পরিস্থিতিটা এরকম জায়গায় যাচ্ছে এখন, এটা একটা সংঘাতের জায়গা। আজকে সীমান্তে বিজিবি এবং বিএসএফ যেভাবে একজন বয়স্ক মানুষ নিয়ে জি, লিটারেলি ফিজিক্যালি ধাক্কাধাক্কি ফিজিক্যালি করেছে, ধাক্কাধাক্কি করছে। এবং যেকোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ দুই পক্ষের হাতেই কিন্তু বন্দুক আছে, এবং এটা ভারতীয় বিএসএফ কিন্তু বলেছে গুলি করে দেবে। হ্যাঁ, তখন বাংলাদেশি আমাদের বিজিবি বলেছে যে গুলি করবেন, করেন দেখি। মানে এই যে উত্তেজনাকর উত্তেজনা। অবস্থা, এর পাশাপাশি কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন সীমান্তে বাংলাদেশিরাও কিন্তু এখন এই বিজিবির সাথে যোগ দিয়ে এটা প্রতিরোধ স্থানীয় করার চেষ্টা করছে। লোকজনকে আমরা দেখছি এক্সাক্টলি। যে একসঙ্গে সেখানে এখন জড়ো এই হচ্ছে। স্থানীয় লোকজন যদি জড়িয়ে যায়, তাহলে যেটা জটিলতাটা বাড়ে সেটা হচ্ছে যে তখন সংঘাতের আশঙ্কা বাড়ে। এখন ধরুন আমাদের দিক থেকে স্থানীয় লোকজন আমরা দেখছি। ওই দিক থেকেও যদি স্থানীয় লোকজন আ যোগ দেয়, তাহলে কিন্তু এই সীমান্তে একটা সংঘাতের আশঙ্কাটা বা সংঘাতটা হবার একটা, আমি বলব সমূহ একটা সুযোগ তৈরি হয়। আপনি মনে করতে পারবেন গত বছর বছরখানেক আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের কাঁটাতারের একটা বেড়া বেড়া নির্মাণ নিয়ে নিয়ে বেড়ার নির্মাণ ২ নিয়ে দেশের ২ মানুষের দেশের মধ্যে কিন্তু ঢিল ছোড়াছুড়ি ঐরকম উত্তেজনা তৈরি হয়েছিল। হয়েছে। কাজেই আমি মনে করব যারা নীতিগত পর্যায়ে আছেন, আমি বুঝতে পারি পশ্চিমবঙ্গ সরকারের রাজনৈতিক তাদের যে প্রায়োরিটিটা সেটা তারা নিয়ে শক্তভাবে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু দিল্লিতে যারা আছেন, এটা তারা তো সিদ্ধান্ত নেন। বাংলাদেশ ভারত সম্পর্ক তো ঢাকা দিল্লি ভিত্তিক। কাজেই সেখানে তাদের আমার মনে হয় চিন্তার খুব জরুরি প্রয়োজন যে এই ধরনের উত্তেজনা যদি চলতে থাকে, তাহলে ঢাকা দিল্লি সম্পর্কে যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। আপনি বলছিলেন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে এবং আমি একটু আগে প্রশ্নটা করেছিলাম যে কেন্দ্র এবং রাজ্যে কিন্তু একই দল, আলাদা, আলাদা দল নয়। পশ্চিমবঙ্গে বলুন, আসামে বলুন এবং সংকটটা তো এখান থেকে বেশি তৈরি হয়। তো ভারতের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে। আ দায়িত্বটা কি যে সম্পর্কের উত্তরণের কথা বলা হুম, হচ্ছে। আ নতুন পর্বে যাওয়ার ইতিবাচক পথে এগুনোর কথা বলা হচ্ছে। এই যে হুম। আস্থার সংকট দূর করার ক্ষেত্রে কি এমন কোন সুযোগ নেই কেন্দ্র থেকে রাজ্যে বলা বা কাউকে ডেকে আনা গুরুত্বপূর্ণ কাউকে? হ্যাঁ, ইভেন নিশ্চয়ই পারে।
আমরা তো দেখছি শুভেন্দু অধিকারী দিল্লি গেছিলেন, কিংবা হেমন্ত বিশ্ব শর্মা লাগাতার যেসব কথাবার্তা বলেন, একসময় মনে করা হতো আপনি ওই প্রকার প্রসঙ্গটা রয়েছেন, আরো খুব ডেরিগেটরি ওয়ার্ড ইউজ করা হয়। তো সেখানে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনকে ঘিরে প্রতিবেশী পড়শি দেশের সঙ্গে এই অবস্থা। তো সংকট উত্তরণে তো পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। আপনি পলিসিমেকারদের অ্যাকশনের কথা বলছেন। জরুরি, কিন্তু এখানে একটা নুয়ান্স যোগ করে রাখি। কলকাতা এবং দিল্লির মধ্যে কিন্তু একটা ডায়ালেকটিক্যাল রিলেশনশিপ আছে। সেটা একই পার্টি ক্ষমতায় থাকলেও সেটা কিন্তু লক্ষ্য করেছি। কংগ্রেস পার্টি যখন ছিল তখনও কিন্তু কলকাতায় একটা দিল্লির পাশে পাল্টা হিসেবে বা কলকাতা তার নিজস্ব স্বকীয়তা নিয়ে দাঁড়াবার জন্য কিন্তু তখনও কাজ করেছে কংগ্রেস আমলে। তারপরে ধরেন সিপিএম এর আমলে তো হয়নি সেটা, বিকজ সিপিএম সবসময় সিপিএম তার দিল্লিতে ক্ষমতায় আসেনি। এবং বিজেপি এখন আসার পরে আমার ধারণা এখানে একটু নুয়ান্স রিলেশনশিপ আছে, এবং যেখানে দিল্লিকে খানিকটা চাপ হতে প্রয়োগ করতে হতে পারে যদি তারা বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আমি সেটাই স্বাভাবিক রাখতে। আমি সেই প্রশ্নটা আপনাকে করছিলাম, তাহলে তো কেন্দ্রের এখানে দায়িত্বটা একটু অ্যাবসলিউটলি অবশ্যই বাড়তি, কারণ বাড়তি এই জন্য তাদের মুখপাত্র বলছেন বাংলাদেশের সঙ্গে যে প্রক্রিয়া বা কাঠামোটা আছে সে প্রসেসের মধ্যে গিয়ে জিনিসটা সুরাহা করা। আপনি বললেন রাতের অন্ধকারে ঠেলে পাঠালেন, কিংবা একটু আগে যেটা বললেন যে গুলি করব, অপরপক্ষ বলছে ঠিক আছে গুলি করে দেখো। এক দেশের জনগণ জড়ো হলো, অন্য দেশের জনগণও তো যদি সেটা করে সেটাই তো ভয়, আশঙ্কার জায়গা। সেটা তো আশঙ্কার জায়গা, আশঙ্কার জায়গা। এবং আমি মনে করি যে ব্যাপারে দিল্লি এখনই যদি এটাকে সংযত না করতে পারে তাহলে বাংলাদেশের জনগণের মধ্যে ধরেন গত সপ্তাহ দুয়েক ধরে কিন্তু এই উত্তেজনাটা চলছে। আপনাদের পত্রিকার হেডলাইন, সব পত্রিকার হেডলাইন, আলাপ আলোচনা এগুলো এবং সীমান্তিক ঘটনাগুলো তো খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। কাজে এখানে যদি তারা সেদিক থেকে একটা দিল্লি যদি খানিকটা দায়িত্ব না নেয় তাহলে কিন্তু এই সম্পর্কটা মানে কেন্দ্রীয় সরকারের এখানে বড় একটা দায়িত্ব আছে, এবং সে দায়িত্ব তাকে যথাযথভাবে যত দ্রুত সম্ভব পালন করা উচিত। আপনি বলছিলেন আমরা যখন এই আলোচনা করছি তখন দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বা ডিজিদের মিটিং চলছিল দিল্লিতে। 8 তারিখ যদিও বলা হয় মূল আলোচনা ছিল গতকাল, আজকে জিআরডি বা জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন নিয়ে নেগোসিয়েশন চলছে, কালকে স্টেটমেন্ট দিয়ে শেষ হবে। আপনি তো আপনার দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা বললাম, ঢাকা কলকাতায় দায়িত্বে ছিলেন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। আপনার দায়িত্ব পালনকালে কখনো কি এরকম ঘটেছিল এত লাগাতার বা একটানা পুশিনের ঘটনা, সেটা মে 2025 বলি, যেটা হঠাৎ করে একটা ঢল শুরু হলো, এবং এবার পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতার পালাবদলের পর যে লাগাতার শুরু হয়েছে, এবং আজকেরটা বাদ দিলে আবার বিজিবি বিএসএফ মিটিং এর পরে একটু থেমে গেছিল, আজকে একটু বাড়লো, এমন অব্যাহত ঘটনা কি আপনার কখনো মনে আছে? এইরকম অব্যাহত ঘটনা মনে নাই, কিন্তু একটা ঘটনা আমার মনে আছে 92 সালের সেপ্টেম্বরে, তখন আমি কলকাতায়। আচ্ছা, 91 সাল সেপ্টেম্বর ভুল বলছি। 112 জনকে মুম্বাই থেকে নিয়ে এসে বিএসএফ বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল। তখন কিন্তু ভারতের পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং ভারতের পত্রপত্রিকা, বিশেষ করে পশ্চিমবঙ্গের আনন্দবাজার থেকে শুরু করে অন্যান্য পত্রপত্রিকা সাংঘাতিক রকম ভাবে, খুব জোরালোভাবে ভারতের সরকারের এই ভূমিকাকে নিন্দা করেছে। এবং আব্দুল হান্নান মোল্লা এমপি ছিলেন সিপিএম, তিনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বেশ জোরালোভাবে বলেছেন যে এটা অন্যায়, এরা মানুষ, এদিকে এইভাবে আমরা এই কাজটা করতে পারি না। এখন যে জায়গাটা তফাৎটা হচ্ছে যে এখন ভারতের মধ্যে এই কণ্ঠ, এই যে প্রতিবাদী কণ্ঠ, মানবিক কণ্ঠ, মানবাধিকার এই এবং মানবিক প্রক্রিয়ার যে ব্যত্যয় হচ্ছে আন্তর্জাতিক, এখন সেটা বুড়ো আঙুল দেখা, সেই কণ্ঠটা। আপনি 90s এর একটা ঘটনা বললেন, আমি যদি ভুল না করি 2003 সালে সীমান্তের শূন্য রেখার কাছে একদল সাপুরে, যদি সংখ্যা যদি দিক থেকে মনে করি এক্সাক্ট মনে নেই বলে এটুকু মনে আছে 200-রও বেশি 72 ঘন্টা বা 12 বেশি সময় আটকে ছিলেন, এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান উড়ে গেছিলেন দিল্লিতে গিয়ে, সেটা ভুল না করলে 3-4 দিনের মধ্যে সুরাহা হয়েছিল। অর্থাৎ আমাদের দুটা ঘটনা বলছি, তা থেকে পরিষ্কার যে এবার যে লাগাতার পুশিনের ঘটনাটা চলছে, এমন ঘটনা কিন্তু বিরল, অতীতে কখনো দেখা যায় এইভাবে দেখিনি। সে একটা দুইটা ঘটনা ঘটেছে, কিন্তু এবার মনে হচ্ছে যেটা কনসিস্টেন্ট এবং সাস্টেইনড একটা প্রেশার, এবং
সেই জায়গায় কেউ যদি বলে যে বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করার জন্য এটা করা হচ্ছে, তাহলে তার কথা যে খুব অযৌক্তিক সেটা তো মনে করবার কারণ মনে করার সুযোগ নেই। আরেকটা জিনিস আমরা বলছিলাম, আপনি বলছেন যে আ আ একটা চাপ, রাজনৈতিক চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বা রাজনীতিকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য সেটা তৃণমূল পর্যায়ে নির্বাচন, জাতীয় নির্বাচন, এটা একটা আছে। আবার আ পলিটিক্যাল ডাইনামিক্স এর কথা বললেন, পশ্চিমবঙ্গ ভার্সাস সেন্টার, এক ধরনের আ সেখানে নিজেদের অবস্থান তৈরি করা। আবার কেন্দ্র যেটা বলছে সেটার প্রতিফলন এখানে দেখছি না। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি, হঠাৎ করে ২০২৫ এর মে মাসে জিনিসটা যখন এলো, তো তারা বলছে বাংলাদেশকে তালিকা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশ দীর্ঘসূত্রিতার জালে সেটা আটকে দেয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা মানে তারা তাদের বলছে। তাদের আর্গুমেন্ট হচ্ছে তালিকা দিলাম, তুমি লোকগুলোকে নিয়ে যাও। কিন্তু তালিকা দিলে সেই তালিকা সবটাই তো নেওয়ার সুযোগ নেই। একটা বড় এবং প্রধান ইস্যু আছে তাদের ন্যাশনালিটি ভেরিফিকেশন। যেমন তালিকায় এবার দেখতে পেয়েছি আমরা অন্তত ২৫০ মতো নাম আছে ডুপ্লিকেশন। আবার প্রায় ৭৫০ থেকে ৮০০ আছে শুধু নাম আছে। তো এভাবে তো নেওয়ার সুযোগ নেই। না, সেটাই। এখন তথ্য উপাত্তের বিষয়টা আছে, সঠিক তথ্য আছে কিনা। আমরা তো এটাও দেখেছি, আ একটা সোর্স থেকে আপনাদের পত্রিকাতেই দেখলাম। গত বছরের মে থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত ২০০০ এর উপর লোককে পাঠিয়েছে। হুম। তার মধ্যে ১২০ জনের মতো ভারতীয় ভারতীয় আছে। ভারতীয়কে ঠেলে পাঠিয়ে দিয়েছে। ঠেলে পাঠিয়ে দিচ্ছে। আমরা তো সিলেট সীমান্তে কদিন আগে দেখলাম যে ভারতীয়কে পাঠিয়েছে, পরে আবার তাকে ফেরতও নিয়েছে। তো কাজেই এখন ধরেন যে ধরনের রাজনীতিটা ওখানে হচ্ছে, হুম। এই রাজনীতিতে এরকম বিভ্রান্তি তৈরি হওয়া কিন্তু আমার কাছে খুব মোটেও আ অসম্ভব মনে হয় না। তার কারণ আপনি তো লোকজনকে বাল্ক লোকজন ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। অনেকে ভয়েও চলে আসছে কিন্তু। অ্যা প এটা আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ হচ্ছিল টেলিভিশনের, ভারতীয় টেলিভিশন চ্যানেলেই। হুম। তখন মানুষজন বলছে আমরা ভয়ে চলে এসেছি। কারণ অনেকেই পরিবেশটা একটা ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছে এবং এটা কিন্তু আমার কাছে মনে হয় না এটা মানে এই ঘটনা না শুধু ওভারঅল পলিটিক্যাল অ্যাটমসফিয়ার থেকে যেকোনো দেশের জন্যেই এই ধরনের ভীতিকর এবং একটা পারস্পরিক হিংসা, বিদ্বেষ ঘৃণা। ঘৃণাভিত্তিক একটা প্রক্রিয়া আ আখেরে বা চূড়ান্ত বিবেচনায় এটা খুব ভালো ফল দেয় বলে মনে হয় না। তো কাজেই আজকে যেটা আমরা ভুক্তভোগী হচ্ছি, মানে ওকে। ভারতের দিক থেকে আমাদের উপর চাপ দিচ্ছে বা আমরা এখানে লোক জড়ো করে তাদের একটা মানবিক সংকট তৈরি করছে। এই প্রক্রিয়াটা চালু থাকলে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো কাজেই সেই সচেতনতাটাও আমি মনে করি প্রয়োজন। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি বলছিলেন ঘৃণা, প্রতিবেশী দেশের মধ্যে বিদ্বেষ, দূরত্ব, সংকট, এমন বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করছিলাম, খুব প্রাসঙ্গিকভাবে একটা বিষয় সামনে চলে এলো। আমাদের একজন জামাতের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম উহু, গত ৭ তারিখ সম্ভবত উনি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দপ্তরে একটা চিঠি দিয়েছেন এবং তাদের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং চিঠির প্রতিউত্তরও যে অ্যাক্টিং চিফ আছে অ্যা ক্যারল, তিনি তাকে দিয়েছেন এবং সেখানে জানাচ্ছেন যে তারা এটা আ মনিটর করবেন, তারা সেটার উপর নজর রাখবেন। বিশেষ করে এই সীমান্তের কাছে, জিরো পয়েন্টের কাছে পুশিন। তো আন্তর্জাতিক নজরেও কিন্তু জিনিসটা এসে গেছে। এটা আর বলার অপেক্ষা ইন্টারন্যাশনাল রাখে না। মিডিয়া কভার করছে তো। ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে, জাতিসংঘ কভার করছে। তো সেই কনটেক্সটটাকে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যখন এটা একটা দিক, আর একটা আমরা মোটামুটি আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনি কয়েকদিন আগে ২ দিন আগেও যে কাগজে লিখেছেন, এই সংকট থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? আমাদের অনুষ্ঠানের শিরোনামেই ছিল যে পুশিন নিয়ে উত্তেজনা, সংকট। এই সংকট থেকে উত্তরণের এই পথ কি? সমাধানের পথটা কোথায়? এটার দুটো জায়গা আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে কূটনৈতিক কাঠামো যেটা আছে সেটার যতখানি ব্যবহার করা যায় সেটা ব্যবহার করা উচিত। হুম। যেটা পার্শিয়ালি ব্যবহার করা হচ্ছে এবং এর বাইরের অন্যান্য যে ব্যবস্থাগুলো জি। আছে সেগুলো বন্ধ করতে হবে। এখন পশ্চিমবঙ্গ যে কাজটা করছে এটা প্রশাসনিকভাবে ঠেলে দিচ্ছে। এটা কূটনৈতিক কাঠামোর মধ্যে কাজটা হচ্ছে না। হুম, তো ভারতের জন্য এখন আমাদের দিক থেকে প্রত্যাশা হবে যে তারা এই কূটনৈতিক কাঠামোর বাইরের জায়গার কাজগুলো বন্ধ করুক। যাতে করে অন্তত এই মানবিক সংকটটা এখন তৈরি না হয়। তারপরে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের বিষয় আসবে। দ্বিতীয় যে জায়গাটা আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক একটা আঙ্গিকও কিন্তু আছে। ২ দেশের সম্পর্ক কোথায় আছে সেই চিন্তাটাও মাথায় রাখতে হবে এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে যদিও আপনি যেমনটা বলছিলেন যে আমরা
সাম্প্রতিককালে প্রত্যাশার একটা জায়গা তৈরি করেছি। কিন্তু আমার আস্থার জায়গাটা কিন্তু এখনো ২ দিক থেকে কতটা আছে, এটা কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। হুম, কাজেই এই জায়গাটাতেও আমাদের যদি কোনো কাজ করার সুযোগ থাকে, তাহলে সেটা আমাদের করতে হবে। তার কারণ আমাদের এবং ভারতের ২ দেশের স্বার্থে অনেকগুলো বিষয়ের সমাধান সামনে আমাদের খুঁজতে হবে। একটা হচ্ছে পানি সম্পদ, গঙ্গা চুক্তি। গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টা আছে এবং সেটা গঙ্গা চুক্তি নবায়নের জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গেরও উপাদান বা ইনপুট দরকার হবে। জি। ওইদিকে তিস্তা ঝুলে আছে, সেটাও যদি কখনো সমাধান আমরা করতে চাই, তাহলে সেটাও লাগবে এবং এটা আমাদের দিক থেকে তো আমাদের প্রত্যাশা, আমরা চাই যে এটা দ্রুত হোক। আমি একটু এটাও বলব যে পশ্চিমবঙ্গের এই এখন নতুন সরকার যে বিজেপি সরকার এসছে, তারা যে বক্তব্য দিয়ে এসছে যে তারা ওখানকার মানুষের ভাগ্য উন্নয়ন করবে, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করবে, কর্মসংস্থান করবে। এই এখন যে পরিবেশটা যেরকম আছে, ঘৃণার হুম, পরিবেশ, হুম, হুম। এই পরিবেশে কিন্তু আপনি এই অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবনের সুযোগ তৈরি হবে বলে আমার মনে হয় না। তার কারণ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশ জড়িত। কারণ আমরা ভারত থেকে যে ধরেন প্রায় $14 বিলিয়ন আমদানি করি। আ ১১ বিলিয়ন ১২ বিলিয়নের মতো আমরা আমদানি করি। এই আমদানির একটা বড় অংশই তো আসে পশ্চিমবঙ্গ হয়ে এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর লোক, প্রতিষ্ঠান সংযুক্ত থাকে। হুম, হুম। তো কাজেই বাংলাদেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক রাখা, এটা আমাদের যেমন প্রয়োজন, তাদেরও প্রয়োজন। তাদেরও প্রয়োজন। তাদেরও কাজে প্রয়োজন। আমি সেটাই বলব যে এই সস্তা আ ব ব রাজনীতি ছেড়ে রাজনীতি দিয়ে যে উত্তেজনাটা তৈরি হচ্ছে, এটা টেকসই এবং বিদেশের মানুষের কল্যাণের জন্য এটা সহায়ক সহায়ক হবে হবে না। না। তো কাজেই সেই দিকে মনোযোগী হওয়াটাই বোধহয় তার মানে আমাদের উভয়ের আপনি জন্যই বলতে প্রয়োজন। চাচ্ছেন সংকট উত্তরণের জন্য এই যে ঘৃণার পথ থেকে সরে এসে ইয়েস। যে আস্থার এক ধরনের বন্ধনে আবদ্ধ হওয়া, সে বন্ধন যদি আমরা আবদ্ধ সত্যিকার অর্থেই হতে পারি, হুম। এই সংকট থেকে আমাদের পরিত্রাণের আ একটা সুযোগ সুযোগ তৈরি আছে, হবে। সুযোগ এছাড়াও তো তৈরি আরো হবে এবং সামনে আছে আরো সামনে আছে। আমাদের। আমরা ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। তো আমরা যে অনুষ্ঠানটা শুরু করেছিলাম সমাধানের পথ, সংকট এবং আমি যদি আলোচনাটাকে এভাবে গুছিয়ে আনি, আমরা শুরু করেছিলাম এই সংকটটার সঙ্গে আপনার স্থানীয় রাজনীতির একটা সম্পর্ক আছে। সেটা রাজ্য বিধানসভা হয়ে গেছে, সামনে পঞ্চায়েত হুম, নির্বাচন, হুম। লোকসভা নির্বাচন। রাইট। সেটার একটা উপজীব্য করে তোলা হয়েছে পুশিনকে। এবং এই ঘটনা পরম্পরায় দেখা যাচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে একটা মতপার্থক্য বা একটা বিভেদ আছে। ডায়ালেকটিক্যাল একটা রিলেশনশিপ ডায়ালেকটিক্যাল আছে। রাইট। ডিনামিক্স আমরা দেখতে আছে। পাচ্ছি। এটা দেখতে পাচ্ছি ১৮ মাসের সংকট থেকে উত্তরণের যে চেষ্টার কথা ২ তরফে বলা হচ্ছিল, সেখানটা যেন কেন একটা নড়বড়ে। অর্থাৎ আস্থার একটা ঘাটতি আছে এবং হুম। ঘাটতি যে আছে অব্যাহতভাবে পুশিনের মতো যখন ঘটনা ঘটতে থাকে, সেটাকে কিন্তু আরো পাকাপোক্ত করে। তার উপর আবার এপ্রিল মাসে ২ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর ফলো আপ গুলা কিন্তু সেভাবে খুব হয়নি। জোরদার দেখছি না এক্সেপ্ট বিজিবি বিএসএফ মিটিং। এবং শেষ করেছেন আলোচনার মধ্যে, প্রক্রিয়ার মধ্যে গিয়ে বিষয়টা শেষ করা। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা আমাদের অতিথির কাছে শুনলাম। তিনি পুনরায় এই আশাবাদ পুনর্ব্যক্ত করলেন। কূটনৈতিক পথে বিদ্যমান প্রক্রিয়ার মধ্যে গিয়েই আমরা এই সংকটের পরিত্রাণ পেতে পারি এবং আমরা আশায় থাকলাম আলাপ আলোচনার টেবিলে ফিরে গিয়ে পুশিনের মতো সংকট থেকে ২ প্রতিবেশী বেরিয়ে আসতে পারবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।